নমস্কার, আমি কিঙ্কর। আমি আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভারতীয় সংসদ বা পার্লামেন্ট। আমরা সবাই পার্লামেন্ট সম্পর্কে মোটামুটি জানি। আমাদের চাকরির পরীক্ষাতেও পার্লামেন্ট থেকে অনেক প্রশ্ন আসে। চলুন একবার দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের পার্ট 5-এর আর্টিকেল 79 থেকে 123 পর্যন্ত এটা হলো ইউনিয়ন লেজিসলেচার বা পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে আমাদের প্রথম যে ভ্রান্ত ধারণাটা আমাদের মাথায় থাকে যে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ কেবলমাত্র রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত, যেটা একেবারে ভুল। একেবারে ভুল না, কিছুটা ভুল। কেন? কারণ দ্য থার্ড পার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আমাদের দেশের এক্সিকিউটিভ হেড। তাহলে লেজিসলেচারে প্রেসিডেন্টের কাজটা কী? কিন্তু আমরা দেখি সংসদের উভয় কক্ষে বিভিন্ন বিল নিয়ে, বিভিন্ন মতামত নিয়ে বিভিন্ন বাকবিতণ্ডা হয়, বিল পাসও হয়ে যায়, কিন্তু সেটা শেষে গিয়ে অ্যাক্টে পরিণত হতে পারে না প্রেসিডেন্টের সম্মতির জন্য। প্রেসিডেন্ট যদি সম্মতি না দেয় তাহলে যে বিলগুলো পাস হচ্ছে তা সহজেই অ্যাক্ট হতে পারে না। তাহলে এইভাবে বিলে সম্মতি দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে যায় লেজিসলেচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আরও অনেক কাজ আছে প্রেসিডেন্টের, তবে এইভাবে আর কি মেনলি যুক্ত। এবার আসি ভারতীয় সংসদের বাকি দুটো পার্টের। একটা হলো রাজ্যসভা, একটা হলো লোকসভা। আচ্ছা, আমাদের যদি বলে ভারতীয় সংসদের আপার হাউস কোনটা বা আপার চেম্বার কোনটা, আমাদের হয়তো গুলিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, ভারতীয় সংসদের আপার চেম্বার বা আপার হাউস হলো রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটস, এবং লোয়ার চেম্বার হলো লোকসভা বা হাউস অফ পিপল। ভারতীয় সংবিধানের আর্টিকেল 80-তে রাজ্যসভার উল্লেখ আছে এবং আর্টিকেল 81-এ লোকসভার উল্লেখ আছে। এবার আসি রাজ্যসভা এবং লোকসভার কীভাবে গঠিত, কত মেম্বার নিয়ে গঠিত এবং তাদের ডিটেলস। রাজ্যসভা মেইনলি 250 জন, রাজ্যসভার সর্বোচ্চ মেম্বার থাকতে পারে 250 জন। একইভাবে লোকসভার সর্বোচ্চ মেম্বার থাকতে পারে 552 জন। এই 552 জন এবং 250 জন এটা সংবিধান তৈরির সময়কার, কিন্তু বর্তমানে এই সর্বোচ্চ মেম্বার এটা বা কারেন্টলি ফিল্ড যেটাই বলুন, সেটা যথাক্রমে 543 জন এবং 245 জন। আচ্ছা, এই যথাক্রমে 9 জন এবং 5 জন কম কেন, এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। ভারত স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট। সেই বছরেরই অক্টোবর মাসে পাকিস্তান সেনা ইনভেশন করে ভারতের জম্মু কাশ্মীরের একটা অংশ তাদের দখলে নিয়ে নেয়, যেটা আমরা পাক অকুপাইড কাশ্মীর বা পিওকে নামে জানি। লোকসভার 552 জন মেম্বারের থেকে 7 জন মেম্বার ছিলেন এই রিজিয়নটার জন্যে। এই 7 জন যারা পিওকে রিপ্রেজেন্ট করতো লোকসভায়, তারা অনুপস্থিত থাকার কারণে 552 জন থেকে হয়ে যায় 545 জন। আচ্ছা, বাকি দুজন কোথায় গেল? ভারত যখন স্বাধীন হয় 1947 সালে, তখন অনেক ইংরেজ বা ব্রিটিশরা ভারতে থেকে যায়। তাদের রিপ্রেজেন্ট করার জন্যও তো কিছু লোক দরকার। তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য দুজন সিট রাখা হয় লোকসভায়, যারা রাষ্ট্রপতি দ্বারা ডিরেক্টলি নমিনেটেড হবে।
কিন্তু যদিও আমরা দেখি যে আমাদের আশেপাশে তেমন কোনো ব্রিটিশ বা অ্যাংলো ইন্ডিয়ান লোক আমরা দেখতে পাই না, ফলে সেই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির থেকে যে দুজন সিট রাখা ছিল, বরাদ্দ করা ছিল, সেটা 2019 সালে 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে ওই দুটো পদও খারিজ হয়ে যায়। ফলে বর্তমানে ওই 552টা পদ হয়ে দাঁড়ায় 543। একইভাবে রাজ্যসভার 250 হয়ে যায় 245। আচ্ছা, হাউস অফ পিপল বা লোকসভা এটা আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? বা মানুষ লোকসভাকে, মানুষ বলে না, গভর্নমেন্টও কেন লোকসভাকে এত প্রায়োরিটি দেয়? শুধুই কি ওখানে মেম্বার সংখ্যা বা এমপির সংখ্যা বেশি বলে? না, কারণ লোকসভার এমপিরা ডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল অফ ইন্ডিয়া, যে মানে আমরা। কিন্তু রাজ্যসভার মেম্বাররা আমাদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। কেমনভাবে? আমরা যাদের ইলেক্ট করি বা সিলেক্ট করি, তাদের ভোটে রাজ্যসভার এমপিরা ওখানে ইলেক্টেড হয়। এবার আসি যে রাজ্যসভার যে 245 জন বললাম না এখন, ওই 245 জনের মধ্যে 233 জন হয় ইলেক্টেড এবং 12 জন হয় নমিনেটেড। এই 12 জন নমিনেটেড হয় প্রেসিডেন্ট দ্বারা সায়েন্স, আর্ট অ্যান্ড কালচার, সোশ্যাল ওয়ার্ক, স্পোর্টস, এইসব জায়গা থেকে। যেমন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, মিঠুন চক্রবর্তী, এনারাও একসময় রাজ্যসভার এমপি ছিলেন। এনাদের অভিজ্ঞতার কথা বা সাধারণ মানুষের কিসে উপকার হতে পারে সেই সব সম্পর্কে মতামত দিয়ে সংসদকে উপকৃত করেন। এবারে আসি বাকি যে 233 জন থাকলো, সেই 233 জনের মধ্যে 225 জন হয় স্টেট থেকে ইলেক্টেড এবং 8 জন হয় ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইলেক্টেড। এবার যে মেম্বারগুলো থাকে তাদের তো একটা টেনিওর থাকে, তারা তো সারা জীবন থাকবে না। আমরা দেখি যে লোকসভায় প্রত্যেক 5 বছর অন্তর লোকসভার যে এমপিরা থাকে তারা চেঞ্জ হয়, অর্থাৎ সরকার চেঞ্জ হয়। তাহলে লোকসভা এবং লোকসভার মেম্বার তাদের টেনিওর বা টার্ম হয়ে যায় জেনারেলি 5 বছর। এবার এই 5 বছর যে সবসময় 5 বছরই থাকবে এমন কোনো কথা নেই। যদি বিরোধীরা আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মানে অবিশ্বাস প্রস্তাব নিয়ে আসে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি বাধ্য হবে সরকার ভেঙে দিতে, লোকসভা ভেঙে দিতে। আবার যদি অর্থাৎ এই একই কথা, যদি যে ক্ষমতাসীন দল তারা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে সংসদ ভেঙে যেতে পারে, মানে লোকসভা ভেঙে যেতে পারে। একইভাবে কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে তা ঘটে না। কেন ঘটে না? রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস। অর্থাৎ যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে যে টেনিওর অফ রাজ্যসভা, তাহলে বলবো ইনফিনিটি। যদি বলি টার্ম অফ রাজ্যসভা এমপিস, তাহলে বলবো 6 বছর। পরে আসছে এই বিষয়ে। এবার রাজ্যসভা যেহেতু আপার হাউস এবং লোকসভা লোয়ার হাউস, সেই জন্য রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে তার একটু যোগ্যতা বেশি থাকতে হবে বা একটু বয়সটা বেশি থাকতে হবে, এটাই স্বাভাবিক। তা বয়সের কথা যদি বলি, রাজ্যসভায় ইলেক্টেড হওয়ার বয়স হতে গেলে বয়স লাগবে মিনিমাম 30 বছর এবং লোকসভায় ইলেক্টেড হতে গেলে বয়স লাগবে 25 বছর। এবার রাজ্যসভা এবং লোকসভা দুটি জায়গাতেই আমরা দেখি যে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় বা ডিসিশন জানাতে হয়, একজন থাকেন যিনি পুরো রাজ্যসভা এবং লোকসভাকে কন্ট্রোল করেন। লোকসভার ক্ষেত্রে সেটা হয়ে যায় স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে সেটা হয়ে যায় চেয়ারপারসন। লোকসভায় যদি স্পিকার অনুপস্থিত থাকেন তাহলে তার জায়গায় দায়িত্ব সামলান ডেপুটি স্পিকার, এবং রাজ্যসভায় চেয়ারপারসন অনুপস্থিত থাকলে তার জায়গায় দায়িত্ব সামলায় ডেপুটি চেয়ারপারসন। স্পিকার যিনি থাকেন
তিনি যত এমপি ইলেক্টেড হন লোকসভা ভোটে, তাদের মধ্যে থেকেই একজন হন। কারণ মানে লোকসভা ভোটে জয়ী এমপিরা ভোট দিয়ে স্পিকারকে নির্বাচিত করে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে সেটা নয়। রাজ্যসভার যে চেয়ারপারসন হয় তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে যান। অর্থাৎ ভারতের আর্টিকেল 64 বলা আছে ভারতের যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি হয়ে যাবেন রাজ্যসভার চেয়ারপারসন। এবার এখান থেকে একটা জিনিস বুদ্ধিমানরা গেস করতে পারে যে স্পিকার যদি তার রেজিগনেশন জমা দেয় তাহলে সে রেজিগনেশন জমা দেবে ডেপুটি স্পিকারের কাছে, কিন্তু চেয়ারম্যান অফ রাজ্যসভা যিনি একাধারে ভাইস প্রেসিডেন্টও, তিনি তার রেজিগনেশন জমা দেবে ডেপুটি চেয়ারম্যানের কাছে নয়, তিনি রেজিগনেশন জমা দেবে প্রেসিডেন্টের কাছে। যাই হোক, এবার আসি একটা টার্ম আমরা অনেকেই শুনেছি, যেটা হলো কোরাম। কোরাম কি? আচ্ছা, কোরাম হলো 1/10 অফ টোটাল স্ট্রেংথ। ভারতীয় সংবিধানের আগে ছিল 552 জন লোকসভাতে এবং এখন আছে 545 জন। তাহলে সেই হিসাবে কোরাম হবে 56 এবং এখন 55, এবং রাজ্যসভার ক্ষেত্রে সেটাই হয়ে যাবে 25। অর্থাৎ এই একটা দিনের সেশন চলতে গেলে এই 1/10 মেম্বারকে যথাক্রমে ওই 55 বা 56 এবং এদিকে 25 জন মেম্বারকে উপস্থিত থাকতেই হবে, না হলে সেদিনের সেশন বা সেদিনের সভা মুলতবি হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ডিউরেশন অফ 2 হাউসেস। আমরা কি বললাম? আমরা লোকসভার জেনারেলি টার্ম হয় 5 বছর টেনিওর, এবং রাজ্যসভার হয় ইনফিনিটি। অর্থাৎ রাজ্যসভা কোনো সময় ডিসলভ হয় না, লোকসভা ডিসলভ হতে পারে, ভোটের আগে তো হয়, এবং যখন নো কনফিডেন্স মোশন হয় তখন প্রেসিডেন্ট বাধ্য হয় লোকসভাকে ওই ভোটের আগেই বা 5 বছরের আগেই ডিসলভ করে দিতে। এবার এছাড়াও আরও একটা এক্সেপশন আছে, যখন এমার্জেন্সি হয় দেশে তখন রাষ্ট্রপতি 1 বছর করে প্রতিবার 1 বছর করে একাধিকবার লোকসভার টেনিওর বাড়াতে পারেন। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এমনটা হয় না, রাজ্যসভা কখনো ভাঙে না। রাজ্যসভার মেম্বাররা 6 বছর পরে অবসরপ্রাপ্ত হন। এই ছ বছর পরে যে তারা রিটায়ার হন, এই 6 বছরটা কি সব একসাথেই হয়? না, তাহলে তো রাজ্যসভা ভেঙে যেত। কিন্তু কিভাবে হয়? প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার অফ রাজ্যসভা তারা রিটায়ার করেন। কেমনভাবে? ধরুন আজ 2026 সালের 18ই মে, 2020 সালের 18ই মে যদি কেউ রাজ্যসভায় এমপি হিসাবে ইলেক্টেড হন বা নমিনেটেড হন, তারা আজকের দিনে তাদের 6 বছর পুড়ে যাচ্ছে, তারা আজকের দিনে রিটায়ার করছেন। আচ্ছা, আজ যারা জয়েন করবেন, মানে আজকের পরিবর্তে আমরা ধরুন 1/3 যে রিটায়ার হচ্ছেন 82 জন বা 81 জন, তাদের পরিবর্তে যারা আসবেন তারা তার 6 বছর পরে অর্থাৎ 2032 সালে রিটায়ার করবেন। এবার ধরুন 2021 সালের বা 2022 সালের 2022 2022 সালের 18ই মে 1/3 পিপল তারা এমপি তারা ইলেক্টেড হয়েছিলেন। তারা রিটায়ার হবে 2028 সালের 18ই মে। 2024 সালের 18ই মে যারা ইলেক্টেড হয়েছিলেন তারা রিটায়ার করবেন 2030 সালে। এইভাবে 6 বছর পর পর 1/3 মেম্বার রিটায়ার করবেন। বোঝা গেল? আচ্ছা, এবার আসি ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। এই যে মন্ত্রীরা লোকসভাতে বা রাজ্যসভাতে যান বা তার আগে এই যে জেনারেল ভোটে ইলেক্টেড হন, প্রথমত তাদের ভোটে জেতার পরেও একবার শপথ নিতে হয় এমপি হিসাবে, এবং তারপরে মন্ত্রিত্ব পাওয়ার সময় যে যার ডিপার্টমেন্ট অনুসারেও তাদেরকে ওথ নিতে হয়।
এই সমস্ত ওথের কথা বলা আছে ভারতীয় সংবিধানের 3rd শিডিউলে। আমরা জানি যে আমাদের মোট 12টা শিডিউল আছে। যখন সংবিধান তৈরি হয় তখন ছিল 8টা, পরে হয়েছে 12টা। এই 12টা শিডিউলের মধ্যে 3rd শিডিউলে এই এনাদের ওথের কথা বলা আছে, অর্থাৎ শপথ গ্রহণের কথা, যেটা আর্টিকেল 99। এর আগে যে টেনুরের কথা বললাম না লোকসভা এবং রাজ্যসভার, সেটা আবার বলা আছে আর্টিকেল 83-তে। একটা মজার ব্যাপার হলো, আমাদের স্টেট এবং সেন্টার এর লেজিসলেচারের মধ্যে একটা ভালো মিল আছে। কেমন মিল? এই যে স্টেটের লোয়ার হাউস হলো বিধানসভা, আর আপার হাউস হলো বিধান পরিষদ। বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং বিধান পরিষদ অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটার কথা খুব বেশি জানি না, কারণ আমাদের রাজ্যে বিধান পরিষদ নেই, শুধুই বিধানসভা আছে। ভারতের 6টি রাজ্যে এখনও বিধান পরিষদ আছে। পশ্চিমবঙ্গে 1969 সালে বিধান পরিষদ বিলোপ করে দেওয়া হয়। এবার একটা মনে রাখার একটা ভালো জিনিস হলো, 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলোপ করে দেওয়া হয় 169 নম্বর আর্টিকেলের মাধ্যমে। অর্থাৎ ভারতীয় সংবিধানের 169 আর্টিকেল কী বলছে, তাতে বলা আছে বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করা যায়। এবার তাহলে মিলটা কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের যে এসএলএ অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার সাথে লোকসভার মিল আছে, এবং যে আপার হাউস অর্থাৎ বিধান পরিষদ, তার সাথে রাজ্যসভার মিল আছে। যাই হোক, এই নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। টাটা।